আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা লিনাক্স টার্মিনালের বেশ কিছু কমান্ড সম্বন্ধে জানব এবং ভার্টিউসোতে কিভাবে লাইব্রেরি অ্যাড করতে হয় সে সম্পর্কে জানার চেষ্টা করব। তো যেহেতু লিনাক্স টার্মিনালের কমান্ড সম্বন্ধে জানবো, সেহেতু আমাদের লিনাক্স টার্মিনালটি প্রথমে ওপেন করতে হবে। আমরা এই যে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন, যে সিস্টেমের পাশে যে আইকনটি, এটা হচ্ছে লিনাক্স টার্মিনালের আইকন। এটাতে ক্লিক করলেও আমার টার্মিনাল ওপেন হবে, অথবা আমি যদি চাই সেক্ষেত্রে ডেস্কটপেও আমি টার্মিনালটি ওপেন করতে পারি। তো আমি ডেস্কটপে টার্মিনালটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো ডেস্কটপে টার্মিনালটি ওপেন করার জন্য ওপেন ইন টার্মিনালে আমরা ক্লিক করব। এরপরে এখানে একটি বিষয় লক্ষণীয় যে এইখানে এই ডলার সাইনের আগে যেই নামটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ডিরেক্টরির নাম, যে আমি বর্তমানে কোন ডিরেক্টরিতে আছি। তো আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটি কমান্ড লিখে রেখেছি। যেমন দেখেন, এখানে আমি যদি পিডব্লিউডি টাইপ করি টার্মিনালের মধ্যে, তাহলে আমাকে দেখাবে যে আমি কোন ডিরেক্টরিতে বর্তমানে আছি। যেমন আমি যদি টার্মিনালে পিডব্লিউডি টাইপ করি, তাহলে দেখাচ্ছে যে আমি ডেস্কটপ ডিরেক্টরিতে আছি। এখন আমি যদি ডেস্কটপের মধ্যে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি আমরা উইন্ডোজে যেভাবে রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করলে আমার ফোল্ডার যেমন ক্রিয়েট হয়ে যায়, সেভাবেও ক্রিয়েট করতে পারি। অথবা আমি চাইলে টার্মিনাল দিয়ে কিভাবে করতে পারি সেই জিনিসটাই দেখবো। সেক্ষেত্রে আমাকে mkdir লিখে একটা স্পেস দিয়ে আমার একটা ফোল্ডারের নাম লিখতে হবে। আমি এখানে লিখলাম কেরেন্স লিখলাম। দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপে আমার কেরেন্স নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমি কিন্তু বর্তমানে ডেস্কটপেই আছি। এখন আমি যদি দেখতে চাই যে ডেস্কটপের মধ্যে কোন কোন ফাইল বা ফোল্ডার আছে, সেক্ষেত্রে আমি কি লিখবো? সেক্ষেত্রে আমি লিখবো ls। ls মানে লিস্ট। এই যে ls দিয়ে বোঝাচ্ছে লিস্ট অফ অল ফাইলস এন্ড ফোল্ডার্স প্রেজেন্ট ইন দ্যাট ডিরেক্টরি। তো আমি যদি ls দিই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে কেরেন্স ফোল্ডার 2, এই যে কেরেন্স ফোল্ডার 2, নিউ ফাইল txt, নিউ ফাইল txt, এই যে আনটাইটেল ফোল্ডার, ফোল্ডার 1, নিউ ফাইল txt, তারপরে srs lib। এই যে ডেস্কটপের মধ্যে আমার যতগুলো ফাইল এবং ফোল্ডার আছে, সবগুলো আমার শো করবে। এরপরে ধরুন আমি যে কেরেন্স নামে ফোল্ডারটি বানিয়েছি, সেই ফোল্ডারের মধ্যে আমি ঢুকতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি কিভাবে ঢুকতে পারি? সেক্ষেত্রে আমি লিখব সিডি। সিডি দিয়ে বোঝাচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। চেঞ্জ ডিরেক্টরি দিয়ে এখানে আমি দেখতে পাচ্ছেন যে কেরেন্স ডেস্কটপের মধ্যে আছে। তো আমি জাস্ট সিম্পলি দেখে দেখে কেরেন্সটি টাইপ করব। এই যে আমি যে কেরেন্স ফোল্ডারের ভিতরে ঢুকেছি, এটার প্রমাণটা হচ্ছে এই যে দেখেন, ডলার সাইনের আগে আমার এই যে নেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। ডলার সাইনের আগে যে নেমটা থাকবে, সেটাই হচ্ছে আমার কারেন্ট বা প্রেজেন্ট ডিরেক্টরি। আমি যদি তবুও চেক করতে চাই যে আমি আসলে ঢুকেছি কিনা, আমি যদি আবার পিডব্লিউডি দিই, তাহলে দেখেন এই যে আমি ডেস্কটপের মধ্যে যে কেরেন্স ফোল্ডারটা ছিল তার মধ্যে ঢুকেছি। আমি যদি এখন এলএস দিই, তাহলে আমি কিছু দেখতে পারবো না, কারণ ওই ফোল্ডারের মধ্যে আমার কিছু নেই। আচ্ছা, এরপরে আমি চাচ্ছি যে কেরেন্স ফোল্ডারটা থেকে বের হয়ে আসতে। তো কেরেন্স ফোল্ডারটা থেকে বের হয়ে আসার জন্য আমাকে টাইপ করতে হবে সিডি স্পেস ডট ডট। তাহলে দেখেন এই যে কেরেন্স থেকে আবার ডেস্কটপের মধ্যে চলে এসেছি। তো এই ছিল আমার বেসিক লিনাক্সের কিছু টার্মিনাল কমান্ড। এরপরে আমি যদি চাই যে কেরেন্স ফোল্ডারটার ভিতরেই আমি একটা ভার্টিউসো ফাইল ওপেন করতে চাই, তো সেক্ষেত্রে আমার করতে হবে কি, যে আমি কেরেন্স ফোল্ডারের ভিতরে আবার ঢুকবো। তাহলে আবার ঢুকবো কিভাবে? যে আবার দিব সিডি চেঞ্জ ডিরেক্টরি। ডেস্কটপ থেকে আমি যাব কেরেন্সের মধ্যে। এই যে কেরেন্স, আমি কেরেন্স ফোল্ডারের ভিতরে ঢুকে গিয়েছি। এরপরে আমি যদি এখানে ভার্টিউসো কোনো ফাইল ওপেন করতে চাই, আমি জাস্ট টাইপ করব ভার্টুওসো স্পেস এন্ড। এই যে ভার্টিউসো ওপেন করার জন্য টাইপ করতে হবে ভার্টুওসো স্পেস এন্ড। বানানটা একটু লক্ষ্য রাখবেন। এরপরে আমি ইন্টার চাপব। ইন্টার চাপলে আমার যে ভার্টিউসো ওপেন হয়ে যাবে। এটা কিন্তু আমার ওপেন হয়েছে কেরেন্স ফোল্ডারটার ভিতর। এই যে কেরেন্স ফোল্ডারটার ভিতরে আমি ভার্টিউসো কমান্ডটা দিয়েছি। সো কেরেন্স ফোল্ডারের ভিতরে ভার্টিউসোটা আমার ওপেন হয়েছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি না, আমি টার্মিনাল ইউজ করব না, আমি গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজ করেই যাব। অর্থাৎ আমি উইন্ডোজে যেভাবে করি না, যে রাইট মাউস ক্লিক করে নিউ ফোল্ডার, তারপর ভার্টিউসো ওপেন, সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে আমি ধরেন রাইট মাউস ক্লিক করে একটা নিউ ফোল্ডার বানালাম, ডেস্কটপের মধ্যে বানালাম, আমি টেস্ট নাম দিলাম।
এরপরে ডাবল ক্লিক করে ফোল্ডারটার ভিতরে ঢুকবো। এরপরে এখানে আমাকে ওপেন ইন টার্মিনাল, ভার্টুসো অন করার জন্য কোনো ডিরেক্ট মানে টার্মিনাল ছাড়া আমি এখানে ওপেন করতে পারবো না। সো এইখানে এই যে টেস্ট ফোল্ডারের ভিতরে ঢুকে আমি টার্মিনালটা ওপেন করবো। রাইট মাউস ক্লিক করে ওপেন ইন টার্মিনাল। এই যে আমি যে টেস্ট ফোল্ডারের ভিতরে আছি, এই যে ডলার সাইনের পাশে হচ্ছে আমার টেস্ট নামটা উঠে আছে। এরপরে আমি এখানে টাইপ করব ভার্টুসো স্পেস এন্ড, এরপরে এন্টার দিব। এই যে আমার ভার্টুসো প্রোগ্রামটি ওপেন হয়ে গিয়েছে। আবার লক্ষণীয় বিষয় যে ভার্টুসো চলাকালীন আমি টার্মিনালটি কেটে দিব না, এটি ব্যাকগ্রাউন্ডেই থাকবে। আমি যদি টার্মিনালটি কেটে দিই তাহলে হচ্ছে আমার ভার্টুসো প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাবে। ওকে, এরপরে আসি যে ভার্টুসোতে আমরা লাইব্রেরি অ্যাড করব কিভাবে। লাইব্রেরি অ্যাড করা না ছাড়া আমি কোনো কম্পোনেন্ট ডিজাইন করার জন্য যে আমার কম্পোনেন্টগুলো দরকার, যেমন গ্রাউন্ড, ভিডিডি, পিমস, এনমস, ওয়্যার, হ্যাঁ, ইনপুট, আউটপুট, এটসেট্রা, এগুলো আমি লাইব্রেরি অ্যাড করা ছাড়া আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো না, কারণ লাইব্রেরির মধ্যে এগুলো ইনক্লুড করা আছে। এবং লাইব্রেরি অ্যাড করার পর আমি জাস্ট লাইব্রেরির ভিতর ঢুকে সেই কম্পোনেন্টগুলোকে কল করব বা সেই কম্পোনেন্টগুলো সিলেক্ট করে আমি ডিজাইন করবো। সো লাইব্রেরি অ্যাড করাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা অ্যাড করা ছাড়া আসলে আমি কিছু করতেই পারবো না। সো এই জিনিসটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে আমরা চাচ্ছি যে কেডেন্স ফোল্ডারের ভিতরে ভার্টুসোটা ওপেন করতে। সো কেডেন্স ফোল্ডারের ভিতরে ঢুকবো, এরপরে রাইট মাউস ক্লিক করে ওপেন ইন টার্মিনাল দিব। এরপর হচ্ছে আমরা ভার্টুসো স্পেস এন্ড এটা টাইপ করব। সেক্ষেত্রে আমার ভার্টুসো সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এরপরে আমরা এই যে ধরে বড় করলাম, অথবা আপনারা চাইলে হচ্ছে যে ম্যাক্সিমাইজ করেও বড় করতে পারেন। সো আমি রাখলাম আমার সুবিধার জন্য এরকমই উইন্ডোটা। এরপরে আমার লাইব্রেরি অ্যাড করতে হবে। তো লাইব্রেরি অ্যাড করার জন্য আমার প্রথমে যেতে হবে টুলস, এই যে ফাইলসের পাশে যে টুলস আছে এই টুলসে যেতে হবে। টুলসে যে লাইব্রেরি পাথ এডিটর, লাইব্রেরি পাথ এডিটর দেওয়ার পরে এই যে এডিট ফরম্যাটে কেডেন্স সিরিয়াস ডট লিভ এটাতেই ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে নতুন একটি লাইব্রেরি পাথ এডিটর নামে উইন্ডো ওপেন হবে। এটার আমরা এই যে এডিট ফাইলের পাশে যে এডিট আছে এটাতে যাব। এটাতে গিয়ে অ্যাড লাইব্রেরিতে ক্লিক করব। ক্লিক করলে আমার অ্যাড লাইব্রেরি নামে একটি উইন্ডো চালু হবে। এখানে ভালো করে লক্ষ্য করবেন, লাইব্রেরিগুলো স্পেসিফিক কিছু ফোল্ডারের মধ্যে আছে। তো পাথটা একটু ভালো করে লক্ষ্য করবেন, না হলে হচ্ছে লাইব্রেরিগুলো খুঁজে পাবেন না। আমি যে লাইব্রেরিগুলো অ্যাড করব সেই লাইব্রেরিগুলো এই যে অ্যাড লাইব্রেরি উইন্ডো থেকে অ্যাড করলে লাইব্রেরি পাথ এডিটর উইন্ডোতে শো করবে। এই যে লাইব্রেরি এবং পাথ, এই যে লাইব্রেরি শো করবে যে কি লাইব্রেরির নাম কি এবং পাথ হচ্ছে কোন পাথে সেই লাইব্রেরিটা ছিল। সো দেখতে পাচ্ছেন এই যে এখানে জাস্ট একটা ফোল্ডার আইকন আর দুটো ডট ডট। তো আমরা এটাতে ক্লিক করব, আবার ক্লিক করব। যতক্ষণ না আমরা এই যে কেডেন্স নামে ফোল্ডারটা পাচ্ছি ততক্ষণ হচ্ছে আমরা এই যে ডবল যে ডট আছে এটাতে ক্লিক করব। কেডেন্স লক্ষ্য করবেন আমি কিন্তু ডেস্কটপেও একটি কেডেন্স নামে ফোল্ডার ওপেন করেছিলাম, বাট সেই ফোল্ডারটা কিন্তু এই ফোল্ডারটা না। এই ফোল্ডারটা আছে এই যে বুয়েট হোমের ভিতরে। সো আপনারা বুঝতেই পারবেন যে যে এর উপরে নিচে যদি এই ধরনের কোনো ফাইল টাইল নাম থাকে, বা যে ক্যাডেন্সের নিচে সিডিএস আন্ডারস্কোর আইওএস, সিডিএস আন্ডারস্কোর ওয়ার্ক এইগুলো থাকে, তাহলে বুঝবেন যে হ্যাঁ এই ক্যাডেন্সটাই। তারপরে এই ক্যাডেন্সের ভিতরে ডাবল ক্লিক করব। এখন এই ভিএলএসআই টেকনোলজির ফ্যাব্রিকেশন ডিজাইন করার জন্য আমার হচ্ছে যে লাইব্রেরিটা লাগে জিপিটিকে 090। এই যে জিপিটিকে 090, এখানে 90 দিয়ে বোঝাচ্ছে যে 90 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন টেকনোলজি। আমরা যেহেতু প্রাইমারি বা প্রিলিমিনারি স্টেজে বেসিক ফ্যাব্রিকেশন করব, সো আমরা ওই 28 ন্যানোমিটার, 14 ন্যানোমিটার, হ্যাঁ 6 ন্যানোমিটার, 12 ন্যানোমিটার, 3 ন্যানোমিটার নিয়ে আমরা মাথা ঘামাবো না। তো এটা অনেক পুরাতন, যার কারণে হচ্ছে 90 ন্যানোমিটারের যে লাইব্রেরিটা আছে আমরা সেটা নিয়ে কাজ করব। সো এই যে জিপিটিকে 090_v4.6 এর মধ্যে ডবল ক্লিক করব। এরপরে lips.oa22 এই ফোল্ডারটার মধ্যে ডবল ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন ডান পাশে লাইব্রেরি সেকশনে জিপিটিকে 090, এটাতে লেফট মাউস দিয়ে একবার ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাইতে ক্লিক করব, নট ওকে, অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে লাইব্রেরি পাথ এডিটরের মধ্যে জিপিটিকে 090 লাইব্রেরিটি অ্যাড হয়ে গিয়েছে। সো আমার একটা লাইব্রেরি অ্যাড হয়ে গেল, আমার আরো দুইটা লাইব্রেরি অ্যাড করতে লাগবে। আমি ভিএলএসআই টেকনোলজি ফেব্রিকেশন ডিজাইনের ক্ষেত্রে যতই কাজ করি না কেন বা যেই কাজেই করি না কেন,
আমি সবসময় 3টা লাইব্রেরি অ্যাড করব। একটা হচ্ছে জিপিটিকে 090, একটা হচ্ছে অ্যানালগ লিব, একটা হচ্ছে বেসিক। 3টা লাইব্রেরি যদি আমি অ্যাড করে কাজ করি তাহলে আমার কোনো অসুবিধা হবে না। অনেক সময় দেখা যায় যে আমার মনে হচ্ছে যে জাস্ট জিপিটিকে 090 লাইব্রেরিটা অ্যাড করলেই হয়ে যায়, বাট ইন কেস আমার এমন একটা জিনিস অ্যাড করতে হচ্ছে যেটা আছে অ্যানালগ লিবে, তো পরে আবার এই এক্সিস্টিং লাইব্রেরির মধ্যে ওই লাইব্রেরিটা অ্যাড করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় এবং অনেক আবার দেখা গিয়েছে যে আবার শুরু থেকে শুরু করতে হয়। সো আমরা যেন ওই প্রবলেম ফেস না করি, আমরা একেবারেই শুরুতেই একসাথে 3টা লাইব্রেরি অ্যাড করে ফেলবো, জিপিটিকে 090, বেসিক আর হচ্ছে অ্যানালগ লিব। আচ্ছা, দেখেন এখানে লাইব্রেরিটা ছিল জিপিটিকে 090, এখন নাই, তার মানে লাইব্রেরিটা অ্যাড হয়ে গিয়েছে। এরপরে আমরা আরো 2টা লাইব্রেরি অ্যাড করতে হবে। সো আমরা আবার এই যে ফোল্ডার আইকনের পাশে যে ডাবল ডট আছে এটাতে আবার ক্লিক করব, বাকি যে 2টা লাইব্রেরি আছে বেসিক এবং অ্যানালগ লিব, এই 2টা লাইব্রেরি আছে IC615 ফোল্ডারের ভিতরে। সো আমরা এই ফোল্ডারটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর একদম এই যে স্ক্রল করে অথবা এই যে একদম স্ক্রল করে নিচে যাব, tools.lnx86 এর মধ্যে ডাবল ক্লিক করব। এরপরে dfll এই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করব। এরপরে etc এই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করব। এরপরে cdslib এই ফোল্ডারটার মধ্যে ডাবল ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন এই যে লাইব্রেরি, বেসিক লাইব্রেরিটা আমার এখানে আছে। জাস্ট বেসিকে লেফট ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করব, দেখেন বেসিক লাইব্রেরিটা আমার অ্যাড হয়ে গেছে। এরপরে আমার লাগবে অ্যানালগ লিব, সেটার জন্য এই ডিরেক্টরি, এই লাইব্রেরির পাশে যে ডিরেক্টরি আছে এখানে আর্টিস্টের মধ্যে ডাবল ক্লিক করব। এরপর হচ্ছে অ্যানালগ লিব, এই যে লাইব্রেরি, এটাতে ক্লিক করে অ্যাপ্লাই দিব। তাহলে এই 3টা লাইব্রেরি আমার অ্যাড হয়ে গিয়েছে। এরপরে আমি চাইলে এটা জাস্ট ক্যান্সেল দিয়ে দেব। আচ্ছা, লাইব্রেরি পাথ এডিটরে আমার এই 3টা লাইব্রেরি অ্যাড হয়ে গিয়েছে। এখন এই 3টা লাইব্রেরিকে আমাকে একটা গ্রুপের মধ্যে আনতে হবে, যেন জাস্ট ওই গ্রুপের আন্ডারে আমি যে লাইব্রেরিগুলো অ্যাড করেছি সেই লাইব্রেরিগুলো পেতে পারি। সো আমরা যাব হচ্ছে ফাইল দিয়ে সেভ এস দিব, নট সেভ এস দেওয়ার পর এখানে দেখেন cds.lib এ টিক দেওয়া আছে, বাট libs.devs এ টিক দেওয়া নাই। সো আমরা এখানে টিক দিয়ে দিব। cds.lib এবং lib.devs দুই ক্ষেত্রে আমরা cds.lib এর আগে যা আছে সব সিলেক্ট করে কেটে দিব, জাস্ট cds.lib রাখবো, আর lib.devs এর আগে যা আছে সেগুলোও কেটে দিব, শুধুমাত্র lib.devs রাখবো। এরপরে আমরা ওকে দিব। ফাইন, আমার হচ্ছে সেভ হয়ে গিয়েছে। এরপরে আমার এটা থাক। এরপরে ভার্টুসের যে মেইন উইন্ডোটা আছে, এই যে টুলসে গিয়ে আমরা লাইব্রেরি পাথ এডিটর দিয়েছিলাম, তারপরে আমার এই যে এই উইন্ডোটা আসছিল, আমরা ওইটুকের কাজ করে ফেলেছি। এরপরে আমরা যে ফাইলে যাব, ফাইলে গিয়ে এখন আমরা যে 3টা লাইব্রেরি অ্যাড করলাম, 3টা লাইব্রেরিকে যে গ্রুপের মধ্যে আনবো, সেই গ্রুপের মধ্যে আনবো কিভাবে এবং গ্রুপের নাম কি হবে বা নাম কিভাবে দিব, সেই কাজটা করার জন্য আমার ফাইলে যেতে হবে, নিউ লাইব্রেরি। এরপরে দেখেন আমি যে কোনো একটা নাম দিই, আমি দিলাম 3 দিলাম, 3 লিব। আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই, তবে চেষ্টা করবেন নাম্বার অ্যাভয়েড করার, জাস্ট লেটার্স। এরপরে টেকনোলজি ফাইলে যে অ্যাটাচ টু অ্যান এক্সিস্টিং টেকনোলজি লাইব্রেরি, এর মানে বোঝাচ্ছে যে আমি যে এই যে লাইব্রেরিগুলো অ্যাড করলাম যে এটা এখন এক্সিস্ট অবস্থায় আছে। সো আমরা হচ্ছে জাস্ট একটা নাম দিয়ে অ্যাটাচ টু অ্যান এক্সিস্টিং টেকনোলজি লাইব্রেরি দিব। এরপরে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করলে আমার এই যে অপশনটি আসবে, এখানে গিয়ে আমরা জিপিটিকে 090-তে ক্লিক করে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিলে আমার এরকম যদি অপশন আসে বা এরকম যদি আমার উইন্ডো আসে, তার মানে ঠিক আছে, আমার লাইব্রেরি অ্যাড করা সাকসেসফুল হয়েছে। এরপরে আমরা জাস্ট ক্যান্সেল দিব, এটাও ক্যান্সেল দিব, এবং আমরা চাইলে এটাও কেটে দিতে পারি। আরেকটি বিষয়, যদি কোনো কারণে লাইব্রেরি অ্যাড করতে অসুবিধা হয় বা লাইব্রেরি যদি অ্যাড না হয় বলতে বোঝাচ্ছি, এই যে লাইব্রেরি পাথ এডিটরে লাইব্রেরিগুলো অ্যাড করার পর আমরা ফাইলে গিয়ে নিউতে গিয়ে লাইব্রেরিতে অ্যাড করতাম, এখানে নাম দিতাম এবং অ্যাটাচ দেওয়ার পরে অ্যাপ্লাই দিতাম। এরপরে যদি এরর শো করে, সেক্ষেত্রে আমাকে ভিন্ন কোনো ডিরেক্টরিতে আমাকে একটা ফোল্ডার খুলে আবার লাইব্রেরি অ্যাড করতে হবে। এই সমস্যাটা দেখা দিতে পারে। যদি এরকম সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আমার হচ্ছে ডিরেক্টরি চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, আমি হচ্ছে এখানে এই যে ক্যারেজ ফোল্ডারের মধ্যে হচ্ছে আমি এই ভার্টিউসোটা হচ্ছে ওপেন করেছিলাম।
সেক্ষেত্রে আমি ডেস্কটপেই অন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে ভার্টিস ওপেন করে লাইব্রেরি অ্যাড করার চেষ্টা করবো, অথবা বুয়েটস হোমের মধ্যে ঢুকে এখানে রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট ফোল্ডার দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপরে আমি এখানে ভার্টিসটা ওপেন করে লাইব্রেরি অ্যাড করার চেষ্টা করব। আশা করি এতে আর প্রবলেম হওয়ার কথা না। এখন আমার যে লাইব্রেরি অ্যাড হলো, আমি তো এখান থেকে বুঝতে পারলাম যে লাইব্রেরি অ্যাড হলো, কিন্তু আমি যখন ডিজাইন করব তখন আমি বুঝবো কিভাবে লাইব্রেরিটা অ্যাড হয়েছে, বা আমার যে ইন্টারফেস বা উইন্ডোটা আসা দরকার যার মধ্যে আমি ডিজাইন করবো সেটা আনবো কিভাবে। সেটার জন্য যেতে হবে ফাইল, নিউ, সেল ভিউ। আমরা ফাইল নিউ লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিটা অ্যাড করছি একটা নাম দিয়ে, র্যান্ডম নাম দিয়ে আমাদের ইচ্ছা মতো। এখন আমরা একটা সেল ভিউ নিব, মানে সেল নিব, যে সেলের মধ্যে আমরা হচ্ছে ডিজাইন করব। তো ফাইল, ভার্টিসের মেইন উইন্ডো থেকে ফাইল, নিউ, সেল ভিউ। খুবই সতর্ক থাকতে হবে এখানে। এই যে লাইব্রেরি যে অপশনটা আছে দেখেন, এইখানে আমার কিছু আগে থেকে লাইব্রেরি শো করতেছে, বাট আমার নিতে হবে যে আমি এই একটু আগে যে 3টা লাইব্রেরিকে একটা নাম দিলাম, আমি নাম দিয়েছিলাম হচ্ছে 3lib, সেই নামটা যেন সিলেক্ট হয়ে থাকে। কোনো কারণে যদি ধরেন বেসিক, বাইনারি বা অন্য কোনো লাইব্রেরি অ্যাড হয়ে থাকে, সেক্ষেত্রে এই যে লাইব্রেরি ড্রপ ডাউন বক্স থেকে 3lib বা আপনি যেই নামে লাইব্রেরিটি অ্যাড করেছেন সেই নামটা সিলেক্ট করে দিতে হবে। আদারওয়াইজ আমি যেই ডিজায়ার্ড লাইব্রেরিগুলো অ্যাড করেছি, আমার যখন কাজ করব তখন আমি ওই লাইব্রেরিগুলো পাবো না, একটা পাইলে আরেকটা পাবো না বা পাবোই না। সো বি ভেরি কেয়ারফুল, কারণ এখানে আমি যদি লাইব্রেরি সিলেক্ট করতে ভুল করি, সেক্ষেত্রে আমি আসলে ডিজাইনই করতে পারবো না। সেলের নাম আমি র্যান্ডমলি যে কোনো নাম দিতে পারি। আমি দিলাম দেই একটা কিছু টেস্ট দিলাম। এরপরে আমি যেহেতু স্কেমেটিক বানাবো, ওই জন্য স্কেমেটিকই থাক, এগুলো যা আছে এমনি থাক। জাস্ট লাইব্রেরি সিলেক্ট করে দিতে হবে, যেই নামে আমি সেভ করেছি লাইব্রেরি, 3টে লাইব্রেরি একসাথে গ্রুপিং করে, আর সেলের একটা নাম দিলেন, এরপর হচ্ছে ওকে। তাহলে দেখেন আমার একটা নতুন উইন্ডো ওপেন হবে। উইন্ডোটি হচ্ছে স্কেমেটিক এডিটর, ঠিক আছে? আমি যদি বড় করি তাহলে হচ্ছে এরকম একটা উইন্ডো শো করবে, এর মধ্যে আমি ডিজাইন করব। এখানে বেশ কিছু উইন্ডো দেখতে পাচ্ছেন। তো আমার এখানে এই ভিডিওর ক্ষেত্রে মেইন কনসার্ন হচ্ছে যে আমার লাইব্রেরিগুলো অ্যাড হয়েছে কিনা। সো লাইব্রেরি অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাকে কিবোর্ডের আই বাটন প্রেস করতে হবে। আই দিয়ে বোঝাচ্ছে ইনস্ট্যান্স, অ্যাড ইনস্ট্যান্স। এখন আমি হচ্ছে আবার কেটে দিই, আবার আই ক্লিক করলাম। আই ক্লিক করার পরে এই দেখেন আমি এখন লাইব্রেরি ব্রাউজ করব। আমি যে 3টা লাইব্রেরি অ্যাড করেছি সেই 3টা লাইব্রেরি থেকেই আমি ব্রাউজ করব যে আমার কোন কোন জিনিস দরকার, কোন কোন লাইব্রেরিতে আছে সেটা দেখব। তো আমরা ব্রাউজে ক্লিক করব। এই দেখেন ব্রাউজে ক্লিক করলে এখানে আমি যে এই 3lib এর মধ্যে যত আমার আছে, লাইব্রেরিগুলো আমি অ্যাড করেছিলাম, যেমন হচ্ছে অ্যানালগ লিব, বেসিক, জিপিটিকে, এই দেখেন এর ভিতরে জিপিটিকে লাইব্রেরি আন্ডারে যে কতগুলো কম্পোনেন্ট আছে সব শো করতেছে। বেসিকের মধ্যে যত কম্পোনেন্ট আছে সব শো করতেছে, অ্যানালগ লিবের মধ্যে যত কম্পোনেন্ট আছে সব শো করতেছে। তো ধরি আমি একটা পিমোস আনতে চাচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল। সো জিপিটিকে 090 ক্লিক করার পরে সেলে গিয়ে আমি ধরেন পিমোস খুঁজে পাচ্ছি না। সো আমি জাস্ট পিমোস টাইপ করব। পিমোস টাইপ করলে এই যে পিমোস 1 ভোল্ট চলে এসেছে। এরপর এতে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমি এখানে পিমোসটা আনতে পারবো না, কারণ প্রথমে লাইব্রেরি সিলেক্ট করতে হবে, এরপরে সেল সিলেক্ট করতে হবে, এরপরে ভিউ সিলেক্ট করতে হবে। আমি এটাকে কি আকারে আনতে যাচ্ছি? আমি তো এখানে সিম্বল আকারেই কাজ করবো, তাই না? আমি তো আর এখানে আঁকতে পারবো না, বা আমি এখানে অন্য কোনো কিছু করতে পারবো না। তো আমাকে এখানে যে সিম্বল যে অপশনটা আছে, সিম্বল অপশনে ক্লিক করলেই দেখেন এখানে ব্ল্যাক উইন্ডোটাতে একটা সিম্বল চলে এসেছে পিমোসের। যদি এটা আসে তাহলে হচ্ছে এখানে দেখেন এই যে আমার হলুদ কালার দিয়ে পিমোসের সিম্বলটা শো করতেছে। আমি জাস্ট লেফট মাউস দিয়ে একবার ক্লিক করি, তাহলে হচ্ছে এই যে পিমোসটা আমার চলে এসেছে, অর্থাৎ আমার লাইব্রেরিটা সঠিকভাবে অ্যাড হয়েছে। এভাবে হচ্ছে আমি লাইব্রেরি অ্যাড করতে পারবো। এছাড়াও এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা হচ্ছে কিভাবে আমাদের বিভিন্ন বেসিক গেটসগুলো ডিজাইন করতে হয় এবং ভ্যালু চেঞ্জ করতে হয়, এবং তাদের ডিসি অ্যানালাইসিস, এসি অ্যানালাইসিস, হ্যাঁ, তাদের হচ্ছে অ্যান্ড/অর অপারেশন, বাইনারি অপারেশন, তাদের ফিগার ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিএমওয়্যারে বা কেডেন্সে আপনাদের কাজ শেষ হয়ে গেলে আপনারা চাইলে শাটডাউন দিতে পারেন কেডেন্সটা, অথবা আপনারা এটা পজ করে রাখতেও পারেন।
অথবা সাসপেন্ড করে রাখতে পারবেন। তো আমি রেকমেন্ড করব সাসপেন্ড করে রাখার জন্য। এরপরে জাস্ট রিজিউম দিলে আপনি যেইখানে যেই কাজটা রেখেছিলেন সেটা সেখানেই থাকবে। ফর এক্সাম্পল আমি যদি দেখাই যে ধরেন এই যে নিউ ফাইলটা এটা ওপেন করে রেখেছি। আপনি যদি শাটডাউন দিতে চান তাহলে যে সিস্টেমে গিয়ে এই যে সিস্টেম শাটডাউন দিলেই হচ্ছে শাটডাউন হয়ে যাবে। শাটডাউন দিলে এরপরে যে শাটডাউনে ক্লিক করলে শাটডাউন হয়ে যাবে। তো আমি এটা রেকমেন্ড করব না। আমি চাচ্ছি যে এটা পজ করে রাখতে। সেটা কিভাবে করবেন? এই যে মাউসটা একদম উপরে নিয়ে যাবেন, উপরে নিয়ে গিয়ে এই যে দেখেন এক্সিট আগে ফুল স্ক্রিন মোডটা আমি দিই। এরপরে এখানে এই যে এই বাটনটি আছে, এই বাটনটি যে আছে এখানে দেখেন এই যে ড্রপ ডাউন বক্স থেকে শাটডাউন গেস্ট, সাসপেন্ড গেস্ট, রিস্টার্ট গেস্ট। তো আমরা এখানে সাসপেন্ড গেস্ট দিব। দিলে হবেটা কি, আমি যেইখানে যেই কাজটা রেখেছি সেটা সেখান থেকেই শুরু হবে, অর্থাৎ মানে পজ হয়ে থাকবে। এরপরে আমি চাইলে সেটাকে রিজিউম করতে পারবো সেই জায়গা থেকে। আমি সাসপেন্ড গেস্ট দিয়ে দেখি কি হয়। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি যেখানে যেই জিনিসটা ওপেন করে রেখেছি, যেই জায়গাতে স্পেসিফিক সেটা সেই জায়গাতে আছে। আমি যদি ভিএমআরটা কেটেও দিই এরপরেও আমার ওই ফাইলগুলো ওই অবস্থায় থেকে যাবে। আমি যদি আবার এই ভিএমআর ওয়ার্কস্টেশন প্রোটা ওপেন করি তাহলে আমি এখান থেকেই দেখতে পারবো যে আমার কাজটা যেখানে যে অবস্থায় ছিল সেটা সেই অবস্থায় আছে। এরপরে জাস্ট রিজিউম দিস ভার্চুয়াল মেশিনে ক্লিক করব, ভিএমআর অটোমেটিক আমার সেই জায়গা থেকেই আমার কাজটা চালু করে দিবে। এই যে এরকম যদি আসে তাহলে হচ্ছে ডু নট শো দিস সিনটা অ্যাগেইন দিয়ে ওকে দিব। এই যে আমি এখান থেকে আবার আমার কাজটা চালু করতে পারি। এই যে ইন্টার ফুল স্ক্রিন মোডে দিলে আমার এখান থেকে আমি আবার মতো ইয়ে করতে পারি। তো এটা অনেকটা কনভিনিয়েন্ট, অনেক টাইম সেভিংও বটে আর কি।